বাড়াইতে পড়বা সেটা তো জানতাম বলতে বলতে হায়াতে তৈবা অথবা অন্য কিছু মাগফিরাত ও নাজাত এগুলো করতে পারতাম। সবাই ভালো আছে মানে এটাও তো খুশি না বালার উপরে খুশি না মানে বালা আসল মানে বালা রাখুন কে আল্লাহ কথা নিলে শরীরে কোনো লজ্জা লাগে তোমার টোটাল অস্তিত্ব কার বালা আসন আল্লাহ শুকরিয়া। আমি গত 19 তারিখে 19শে জুলাই ঢাকার সরোয়ার্দী উদ্যানে জামাতের পক্ষ থেকে একটা জাতীয় সমাবেশ আহ্বান করেছে। তোমরা নিঃসন্দেহে দাও তো গিয়েছে তো জানি পর্যন্ত খরচ হয়ে থাকবে। আর গোলাম মোল্লা রানী একজন তোমরা চিনো আওয়ামী লীগের এমপি ছিল, এখন একজন আপনারা বা গার্জিয়ানরা যদি তাকে কথা বলতে চাইলে সুযোগ আছে। আমরা আবার অগ্রাধিকার নীতিতে বিশ্বাস করি, এখানে এসে পড়তে হবে। কারণ এই মুহূর্তে জরুরি কথা থাকে আমি বলবো আপনারা একটু বলবেন, আমি শুনে পড়ে আবার বলবো। আর নাইলে আমার একটু সুযোগ দিতে হবে, কয়েক মিনিট আদান হয়ে গেছে, আমাদের আরো প্রোগ্রাম আছে। এই জন্য কয়েকটা মিনিট কোনো কথা বলা ছাড়া আমি খুবই সংক্ষেপে ম্যাক্সিমাম 15 মিনিটসের মধ্যে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তো গোলাম মোল্লা উনি বলেছেন যে অন্য কোনো দল, উনি নাম ধরেই বলেছেন আওয়ামী লীগ বিএনপি, এরা 2000 টাকা খরচ করেও এই প্রোগ্রাম করতে পারে। তিনি দেখিয়েছেন যে আইয়ুব খানের সময় একবার আইয়ুব খান যখন এসেছিল স্বৈরশাসক আইয়ুব কি একটা ছাত্রদের সম্বর্ধনা অথবা পুরস্কার বিতরণকে, সেখানে এই মাঠ একবার পরিপূর্ণ হয়েছিল, তবে এইভাবে কানায় কানায় না, মোটামুটি পরিপূর্ণ হয়েছে। আর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন সেখানেও এই মাঠ পরিপূর্ণ হয়েছিল। তিনি ছবি দেখে বলেছেন সেটা এরকম পরিপূর্ণ না, কানায় কানায় না, পায়ে পায়ে লাগিয়ে না, দূরে দূরে মানুষ ছিল, বাট মাঠ পরিপূর্ণ হয়েছে। আর সেদিন ঢাকায় সরোয়ার্দী উদ্যান তো কানায় কানায় বটেই, এর বাইরে শুধু একটা লেক আছে, লেকে তো দাঁড়াইতে পারে না, তো এসে লোকেরা গোসল করতেছে। এই লেকের এই অংশটা ছাড়া বাকি পায়ের উপরে পা। আমি তো সবসময় উদ্বেগের মধ্যে ছিলাম যে কখন কে কার উপরে পড়ে এবং মানুষের মৃত্যু হয়ে যায় কিনা, এরকম মানুষ দাঁড়িয়ে ছিল পায়ের উপরে, মানে একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, কিন্তু ঠায় দাঁড়িয়ে ছিল স্ট্যাচুর মতো, যেন কোনো মূর্তি দাঁড়িয়ে আছে, নড়াচড়া নেই। এই সরোয়ার্দী উদ্যান কানাকানে পরিপূর্ণ হয়ে তার চেয়েও বাইরে অন্তত 20টা সরোয়ার্দী উদ্যান তৈরি হয়েছিল। ওইদিকে সংসদ ভবন, ঢাকা সম্পর্কে যদি আইডিয়া থেকে ম্যাপে দেখে নিও, সংসদ ভবন অ্যাটলিস্ট 10-15 কিলোমিটার হয়ে মগবাজার জামাতের অফিস, আর ওইদিকে শাপলা চত্বর মতিঝিল, আর ওইদিকে গোলাপবাগ পুরান ঢাকার দিকে, গোলাপবাগ সারাইয়া, গোলাপশাহ মাজার সারাইয়া, আর পুরান ঢাকার দিকে মানুষ, পুরো ঢাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। তো জামাতে অ্যাকচুয়ালি খরচ কত হয়েছে? আমির জামাত জানিয়েছেন এই প্রোগ্রামে ওনার খরচ হয়েছে অনলি 2.5 থেকে 3.5 কোটি টাকা, যেখানে গ্যাস করা হচ্ছে 200 থেকে 4000 কোটি টাকা খরচ। আসলে অন্য দল করলে সেটা হইতো এই কারণে, তারা মঞ্চ নির্মাণের জন্য যদি লাগে পুরো ডেকোরেশনের জন্য 1 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকা কালেকশন করতে এবং মানে বাকি 99 কোটি টাকা ভাগ করে। কিভাবে বাজেট বেড়ে যায়? বাজেট বেড়ে যায় এইভাবে যে তারা যে কোনো একটা কাজে যেখানে 1 টাকা লাগে সেখানে 10 টাকা লাগায়, 1 টাকা ঠিকই খরচ হয় আর 9 টাকা পকেটে চলে, এইভাবে বাজেটটা বেড়ে যায়। আর এখানে মানুষ কি করছে, সেই সিলেট থেকেও যারা গেছে শুকনা খাবার নিজের সাথে নিয়ে গেছে, খেজুর 2 কেজি নিয়ে গেছে, চিরা নিয়ে গেছে, মুড়ি নিয়ে গেছে, যে যারে পারে এটা খাওয়াইছে। প্রথম তো বাস ভাড়া যে হয়েছে, প্রত্যেকে একটা বাসে 60 যদি হয়, এই বাসের ভাড়া যদি 10,000 হয়, এই 60 জনের মধ্যে ভাগ করেছে, প্রত্যেকে 4,000 পকেট থেকে গেছে। পকেটে থেকে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া যে যেভাবে পারে গেছে। আর বাসা থেকে শুকনো খাবার, আমরা ঢাকায় কি করছি, একটা বাসা থেকে 300-400 লোকের খিচুড়ি পাকাইছি, পাকাইয়া ওগুলো বিভিন্ন মামলে করে নিয়ে একসাথে বের হয়ে গেছি, লোক বের হয়েছে, খিচুড়ি খাইছে, হাঁটতে থাকছে, ওখানে কোনো গাড়ি ভাড়া করে মিছিল চলবে, খাওয়া চলবে, প্রোগ্রামে তো আমরা দেখতে পারবো না। মূল প্রোগ্রাম ঢাকার বাইরে লোকেরা ভরে গেছে,
আমরা যতদূর যেতে পারি ততদূর গিয়ে শেষ। মাইকেরও কোনো আওয়াজ নাই, এত মাইক কে দিবি? 350 মাইক লাগানো হয়েছিল, ওইটা তো সরার উদ্যানই কভার করে, বাকিরা ওই মোবাইলে দেখতেছিল, মোবাইলে লাইভ দেখতেছিল। এলইডি লাগানো হয়েছে, বোধহয় অনেক এলইডি লাগানো হয়েছে, কিন্তু সেই এলইডি দিয়ে পুরো কাভার, পুরো তো 10 ভাগের 1 কাভার করে। তাই এত বড় প্রোগ্রাম এটা মাত্র 2.5 থেকে 3 কোটি টাকা দিয়ে সম্ভব হয়েছে। কারণ হলো এখানে যে খরচ, এগুলো ম্যাক্সিমামই সংগঠনের লোকেরা বা যারা গিয়েছে তারা নিজেরাই বহন করেছে, দল এটা বহন করতে পারে। এরপরে আমি যে কথাটি বলতে চাই, সেই প্রোগ্রামে তোমরা জানো যে জামাতের যে আমির, আমাদের সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান সাহেব ডিহাইড্রেশনের ভোগে, গরম ছিল প্রচন্ড, আমি ওনার পিছনেই বসেছিলাম, একদম জাস্ট পিছনে ছিলাম। ডিহাইড্রেশনে অনেক প্রচন্ড গরম ছিল, সেই গরমে তিনি পানি খান নাই, লম্বা সময় সকাল থেকে তিনি প্রোগ্রাম স্থলে ছিলেন, ফলে তিনি অসুস্থ হয়ে যান, রায়াসে পড়ে যান, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, আরেকবার দাঁড়ান অন্যদের সহযোগিতায়, তারপর তিনি আবার পড়ে যান, তারপর তিনি বসে ঠ্যাং পা সামনের দিকে দিয়ে, তাকে কয়েকজন ধরে, কেউ ওনার প্রেশার মাপতেছে, কেউ অন্য কিছু করতেছে, নানাভাবে ধরে রেখে উনি কিন্তু ওনার বক্তৃতা দিচ্ছেন। তখন উনি বলেছেন যে আপনারা আমার মৃত্যু নিয়ে পরোয়া করবেন না, আল্লাহ যদি আমার মৃত্যু এই ডায়াসে স্টেজে রাখে, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না, আর আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকে, ইনশাআল্লাহ আমি বেঁচে থাকবো, অতএব আপনারা ভয় পাবেন না। ওই সময় ওনার বক্তৃতা ছিল টু মাচ ডিসকাশন, হয়তো ওনার প্রেশার অনেক হাই, হয়তো ওনার ডায়াবেটিস অনেক লো, কোনটা যে হয়েছে এটা তো আসলে বোঝা যাচ্ছে না, কারণ 2 বার পড়ে গেছে সুস্থ মানুষ। তো সেই সময় তার বক্তৃতা অ্যাডভান্স স্টপ করাটাই ছিল, ওনার জীবনের কথা যদি চিন্তা করতেন তাহলে তার তাৎক্ষণিক বক্তব্য শেষ করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া, এবং ডাক্তাররা তাই চেষ্টা করছেন। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা ডাক্তার ছিলেন তারা সাথে সাথে স্ট্রেচার নিয়ে আসছেন, মঞ্চে তোমরা দেখেছো, তারপরে অ্যাম্বুলেন্স একদম স্টেজের কাছেই দাঁড়ানো ছিল, তার উচিত ছিল দ্রুত জীবন বাঁচানোর জন্য হসপিটালে চলে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে মৃত্যু যদি আল্লাহ রেখে থাকেন তাহলে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, মৃত্যু হয়ে যাবে, আর আল্লাহ যদি হায়াত রেখে থাকেন তাহলে তিনি পাবেন। এই অবস্থায় তিনি 5-7 মিনিট বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের তার 1 নম্বর কথা হলো, আপনারা যদি জামাতকে ক্ষমতায় পাঠান, আমরা ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিলাসিতা পরিহার করব। লোভ এবং লালসার যে রাজনীতি, বিলাসিতার যে রাজনীতি, যিনি একটা গাড়ি কেনার পয়সা রাখতেন না, এমপি হওয়ার পরে তার এমন বরকত হইল যে তার গাড়ি 10টা, তার বউয়ের একটা, তার ছেলের একটা, মেয়ের একটা, নাতির একটা, পুতির আরেকটা, অথচ তাহলে আমরা সালার আরেকটা, সেলিকার আরেকটা, একটা থেকে আরেকটার দাম বেশি, বাড়ি একটা গড় ঠিক মতো কোনো দেখার মতো গড় ছিল না, সেই বাড়িতে খালি চকচক চকচক করে তকতক করে। নতুন নতুন বাড়ি নির্মাণ হয়, 100 700 800 1000 ফ্ল্যাট হয়ে যায় এমপি বর্গে। কি আলাদিনের ছেড়া এটা? তোমাদের আমাদের রাস্তার টাকা, তোমাদের আমাদের স্কুল কলেজের উন্নতির টাকা, তোমাদের আমাদের হাসপাতালের টাকা, তোমাদের আমাদের যেসব উন্নয়ন বাজেটগুলো আছে, এগুলো 1 টাকা খরচ করে 9 টাকা পাউসার করে নিয়ে চলে। এইভাবে তারা করেছে। এমপি হলে এই পর্যন্ত আইন আছে, এখন বদলিত বদলিবে, এমপি হলে 200-300 কোটি টাকার গাড়ি মাত্র 20 লাখ টাকা, সর্বোচ্চ 60-70 লাখ টাকায় একজন এমপি পাবে। এই রাষ্ট্রের টাকাটা কেন এমপিকে দেওয়া হবে? এমপি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সে জনগণকে সার্ভিস দিবে, তাকে কেন 300 কোটি টাকার গাড়ি 60 কোটি টাকা দিতে হবে? উনি ঘোষণা করেছেন, আমরা যদি এমপি হই, ক্ষমতায় যাই, আমরা এই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। বাংলাদেশে এর আগে কোনো পলিটিশিয়ান এটা বলার সাহস করতে পারেন না। তিনি বলেছেন প্লট, ঢাকায় যাদের বাড়ি নাই, এখন আইন আছে ওই এমপিদেরকে ঢাকায় বাড়ি দেওয়া হবে, প্লট দেওয়া হবে। তিনি বলেছেন আমরা সরকারি প্লট নেব না। তিনি বলেছেন প্রজেক্টের টাকা যা আসবে খরচ হওয়ার পরে সেটা সংশ্লিষ্ট এলাকায় জানানো হবে যে এখানে 10 কোটি টাকা আসছিল, এই 9 কোটি 50 লাখ টাকা খরচ হয়েছে, 50,000 টাকা উদ্বৃত্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবে। আমরা নিজের হাতে 1 টাকাও আমরা খরচ করব না। আমরা যেমন যে পার্টি চালাই, আমাদের বিশাল আইন কেম আছে। বাংলাদেশে বলা হয় দল হিসাবে জামাত ইসলামী থেকে রিচ পার্টি আর নাই।
ব্যক্তি হিসাবে আমরা অনেক হয়তো অত রিচ না, কিন্তু দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা, সমর্থকরা, তাদের রিক্সা ড্রাইভার যারা, সে যদি মাসে 10,000 টাকা আয় করে 500 টাকা সংগঠনের ফান্ডে জমা দিতে হয়, বাধ্যতামূলক নয়, স্বতঃস্ফূর্ত। তো দলের ফান্ডে যত টাকা আসে, বাংলাদেশের অন্য কোনো পার্টির ফান্ডে টাকা নাই। তো দল হিসাবে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলো আমরা নিব না, আমরা এগুলো বর্জন করব, বরং আমরা আমাদের দলীয় ফান্ড থেকে সরকারি ফান্ডের সাথে আরো যোগ করে আমরা এলাকার উন্নয়নের জন্য আমরা সবকিছু করব। এই কথাগুলো তিনি বলেছেন এই মানে মাটিতে পড়ে গিয়ে। তারপরে যে ঘটনা ঘটলো, পরের 1 সপ্তাহ ব্যাপী ওনাকে চেক আপ করানো হয়। বিভিন্ন ধরনের এনজিওগ্রাম আছে। ফাইনাল এনজিওগ্রাম 2-3 দিন আগে ইউনাইটেড হাসপাতালে করা হলো এবং তার 3টা হার্টের আর্টারি, মানে 3টা জায়গায় সিরিয়াস ব্লক ধরা হলো, যেটা আর কি বলে রিং লাগাইয়া কভার করা যাবে না। 2টা পদ্ধতি আছে, হার্টের প্রবলেম হলে রিং লাগাইয়া কভার করা যায়, আর একটা হলো ওপেন বাইপাস সার্জারি। ডাক্তাররা বললেন বাংলাদেশের সবচেয়ে সেরা ডাক্তার জাহাঙ্গীর কবির, তার চাইতে বেশি এই হার্টের সার্জারি এখন তো আর কেউ করেন, তিনি এত অভিজ্ঞ। তো তিনি এবং তার টিম বললো যে আপনার এই অবস্থা, এখন আপনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তখন তিনি বললেন যে আপনি সিদ্ধান্ত জানান, আপনি কোথায় করবেন, আমাদের এখানে করবেন না অন্য হাসপাতালে করবেন না দেশের বাইরে যাবেন। তার সমস্ত আত্মীয় স্বজন, দল এবং তার পরিবার, বন্ধু বান্ধব, সবার পক্ষ থেকে কথা ছিল যে আপনার মতো ব্যক্তির আমাদের দেশে দরকার আছে, আপনার সামর্থ্যের অভাব থাকলে আমরা সবাই মিলে সামর্থ্যের ব্যবস্থা করব, আপনি সিঙ্গাপুরে গিয়ে অথবা থাইল্যান্ডে গিয়ে আপনি চিকিৎসা করবেন। তিনি ওই স্ট্রেচারের অবস্থায়, আমি পাশেই ছিলাম, ডাক্তার জাহাঙ্গীর কবির মনে করছেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি এই দেশেই থাকতে চাই, এই দেশের ডাক্তারদের উপরে আমার পূর্ণ আস্থা আছে। তিনি জিজ্ঞেস করলেন বাংলাদেশের অন্য সাধারণ মানুষ যদি অসুস্থ হয় সে কি সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা দিতে পারবে? আমার সামর্থ্য আছে বলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে কেন? আমি এই দেশের ডাক্তারদের উপর আস্থা রাখি এবং আমি এদেশেই চিকিৎসা করি। সবার দাবিকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে চিকিৎসা করার সিদ্ধান্ত নিলেন এবং গতকালকে তার ডাক্তার প্রেস ব্রিফিং করে প্রথম, এরকম সাধারণত ডাক্তাররা ওপেনলি পলিটিক্যাল পার্টির সাথে প্রেস ব্রিফিং করে না। উনি বললেন যে আমি আমার আবেগ সামলাতে না পেরে, এটা ডাক্তার শফিকুর রহমান এটা ইউনাইটেড হাসপাতালের প্রতি শ্রদ্ধা দেখান নাই, ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতি শ্রদ্ধা দেখান নাই, এটা তিনি বাংলাদেশকে আফল করেছেন, বাংলাদেশের প্রতি তিনি তার কমিটমেন্টের প্রকাশ করেছেন। এজন্য তিনি লাইভে এসে, কালকে দেখছো তোমরা কোটি কোটি মানুষ তার এই বক্তব্য দিয়েছে, ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব, পাশে ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের জামাতের নায়েবে আমির, আরেক পাশে জামাতের সেক্রেটারি জেনারেল, এমন ডাক্তারের টিম পুরোটা লাইভ, তারা গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছেন যে ডাক্তার শফিকুর রহমান যে কাজ করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি। সাধারণত সর্দি হাঁচি কাশি যদি হয়, কাশি যদি হয়, তাইলে দৌড়া সিঙ্গাপুর। পায়ে সামান্য কি হয়ে গেছে একটু, তাই তিনি এত ননির পুতুল, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বিভিন্ন পার্টির নেতারা দৌড়ে দেখা যায় সিঙ্গাপুর চলে যায়, থাইল্যান্ডে চলে যায়, আর তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা। তাকে তার মেয়ে বলেছে যে বাবা লন্ডনে থাকে, তার মেয়ের হাজবেন্ড ডাক্তার, মেয়েও ডাক্তার, বলছে আমরা পুরো চিকিৎসার খরচ বহন করবো, তোমার কিছু করা লাগবে না। তিনি সবাইকে হতাশ করে দিয়ে বলেছেন যে আমি দেশি চিকিৎসা করব। সেই জন্য তোমরা দেখেছো গতকালকে, আজকে সব অনলাইন পত্রিকা দেখো, ইউনূস সাহেবের প্রেস উপদেষ্টা শফিকুল আলম সাহেব বলেছেন জামাতের সততা এবং শৃঙ্খলা অন্য সকল রাজনৈতিক দলের জন্য অনুসরণ। সরকারি জায়গা থেকে, নিউট্রাল জায়গা থেকে এই কথা জামাতের পক্ষে এটা তখনই বলতে পেরেছে যে এটা বাংলাদেশের সর্বজন স্বীকৃত একটা কথা যে জামাতের লোকেরা দুর্নীতি করে না, ঘুষ লেনদেন করে না, এখানে টাকা এবং সবকিছু সম্পন্ন করে। এখন জুলাই বিপ্লবীরা, তোমরা যারা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, দুর্নীতি করা এটা জাস্টিস না ইনজাস্টিস? কোনটা? চাঁদাবাজি এটা জাস্টিস? তোমার ভাইয়ের দোকানে গিয়ে, তোমার বাপের দোকানে গিয়ে চাঁদা দাবি করো, এটা জাস্টিস মনে করো তো, না ইনজাস্টিস মনে করো? তো প্রকাশ্যে দিবালোকে একটা মানুষ, তারা দাবি করছে তাদের দলের, আমি ধরলাম তাদের দলের, নিজ দলের লোকের কাছে চাঁদা দাবি করেছে,
চাঁদা না দেওয়ার কারণে তাকে মারছে, মারতে 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 সে মরে গেছে, মরে এরকম কাহিনী শুয়ে আছে। এরকম সোজা করে অহুদ পাহাড়ের সমান পাথর, যদি সৌদি আরবে এই পাথর বাংলাদেশে দেখবে না, এই ধরনের বড় বড় পাথর শুধু সৌদি আরবে পাওয়া যায়, মরুভূমির দেশে পাওয়া যায়। সেই পাথর দিয়ে কতটা হিংস্রতা হলে, কতটা অমানুষ হলে, পশু হলে মানুষ মরে গিয়েছে, তারপরে তার নৃত্য করতেছে পাথর নেই। এই জাতীয় রাজনৈতিক দল অথবা নেতাদেরকে যদি আমরা তরুণ সমাজ আবার গ্রহণ করি, আমাদের কপালে সেই আবু সাইদের মতো, আমাদের কপালে মুগ্ধের মতো, আমাদের কপালে ওই বুয়েটের আবরারের মতো। বুয়েটের আবরার কি অপরাধ করেছিল? শুধু সে বলেছিল ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলতে পারে না। এইটুকু ফেসবুক স্ট্যাটাসের কারণে একটা নামাজি ছাত্রকে সারা রাত ব্যাপী উপর্যুপরি নির্যাতনের পর নির্যাতন 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 করে 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 মৃত্যুকে নিশ্চিত করেছে বুয়েটের মতো একটা ছাত্র। এগুলো দেখার পরে যদি আমাদের চোখের অন্ধ পর্দা আমরা সরাইতে না পারি, বিবেকের জ্যাম যদি আমরা ছোটাইতে না পারি, আমাদের কপালে মায়ের ছাড়া, পিটন খাওয়া ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া অন্য কিছুই আমাদের কপালে থাকবে না। এটা বদলাতে হবে যে কোনো ভাবে। এই কাজ যদি অন্য দল পারে, আমরা অন্য দলকে সাপোর্ট করব। আজকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বেশি নাই, দুইটাই মিলিয়ে আসলে। অপর পক্ষ যারা আছে তারা ঘোষণা দেয় যে বাংলাদেশের পাওয়ারে যদি তারা আসে, আল্লাহর দেয়া যে কর্মসূচি, আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, আর মানুষের চরিত্র হচ্ছে এক নম্বর তার গুণ, তার যোগ্যতা। মানুষকে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের তালিম দেওয়া হয়, সবাই যদি নামাজ পড়ে একটা ছেলে চুরি করতে যেতে পারবে না, নামাজ পড়ে একটা ছেলে একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে যেতে পারবে না, নামাজ পড়ে একটা ছেলে চাঁদাবাজি করতে যেতে পারবে না। রাষ্ট্রীয় কর্মসূচি হলো কাউকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, আল্লাহ বলছেন তার নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়। ধনীদের কাছ থেকে টাকা দিলে গরিবকে দিবে, দারিদ্র বিমোচন করবে, কর্মসংস্থান করবে। এটা বিস্তারিত বলার ব্যাপার, টাইম নাই। 3 নম্বর হলো মানুষকে ভালো কাজের প্রতি মোটিভেশন চালাবে। 4 নম্বর কাজ হলো মন্দ কাজ যাতে মানুষ না করে সেখান থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। তারপরে ইচ্ছাকৃতভাবে যদি বারবার মন্দ করে আইনের আওতায় তাকে আনবে। এই 4টা কাজ হলো রাষ্ট্রে। আমাদের প্রতিপক্ষ যে দলটা আছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করবা যে ভাই আপনি এমপিওতে আসছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে, এটা আল্লাহর কর্মসূচি, এটা মানেন কিনা? মানলে গোলাপগঞ্জের চৌবনের কেন্দ্রীয় যে মসজিদ আছে, শুক্রবারের নামাজে আপনি ইমামতি করবেন কিনা? উনি ওই দিন পেটে কি পরিমাণ ব্যথা হবে, লজ মোশন শুরু হবে, ডাক্তার বাসায় নিয়ে দেখাবে ওটাকে জায়েজ করার জন্য, বলবে আমি রিয়েলি সিক হয়ে গেছি। তাহলে যারা নামাজ রোজা, দিনদারি, ইমানদারি এগুলো নাই, চরিত্র তাদের কাছ থেকে কি আসবে? এদের কথা আছে, মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। ক্যারেক্টার বিহীন দল এবং নেতাদেরকে যদি আপনারা আবারও বাছাই করেন, তাইলে জাতির সর্বনাশ হয়। জুলাই বিপ্লবের বিরুদ্ধে ছুরিকাঘাত করবেন। জুলাই বিপ্লব এটা করে না। জুলাই বিপ্লব করলে পরিবর্তন, নতুন নেতৃত্ব, নতুন চিন্তাধারা, এটা যারা গ্রহণ করতে পারবে না, তারা জুলাই বিপ্লবকে আসলে ধারণ করে না। সেই জন্য প্রিয় বন্ধুরা, তোমাদের ধন্যবাদ। যারা এসএসসি পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, এগিয়ে যাও, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করো। তোমাদের হাতে এই জাতির পতাকা আমরা তুলে দিতে চাই, তবে মোরালিটি বাদ দিয়ে দাও। ইংরেজিতে কথা, আরেকটা কথা আছে, একটা প্রবাদ আছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর্টস, দ্যাট ইজ রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, and leave the fourth art, that is religion, নৈতিকতা, চরিত্র, ধর্ম, if you will get the fifth art, that is lasting. তুমি আরেকটা পঞ্চম art পাবে, যেটা হলো বদমাইশি, চরিত্রহীনতা, ওয়াদার বরখেলাপ, আমানতের বরখেলাপ, নীতি নৈতিকতার পরিবর্তে গুন্ডামি, বদমাইশি, শয়তানি, মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এগুলি দিচ্ছে, কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোরআনের ব্যবস্থা নেই। কোরআন মাস করানো হয় না, 10টা সূরা অর্থ শেখানো হয় না, নবী চরিত্র শেখানো হয় না, আগ্রম বাগ্রম গোড়াড্রম সাথে। এই অর্থহীন শিক্ষার মাধ্যমে না একটা মানুষ নৈতিকতা সম্পন্ন হয়, আর না জাগতিক কেবাবল হয়, কিচ্ছুই হয় না। ফলে বাধ্য হয়ে শেষ পর্যন্ত এরা বিভিন্ন জায়গায় আড্ডা দেয় এবং মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আমরা এটা চেঞ্জ করতে চাই। তোমরা দেখো, শিবিরের একটা ছেলেকে দেখো সারা বাংলাদেশে, তোমাদের গোলাপগঞ্জে আমি ওপেন ঘোষণা দিয়ে দিচ্ছি,
যে শিবিরে একটা ছেলেকে দেখো যে একটা মেয়ের চরিত্র নষ্ট করার জন্য রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, যে কোনো মানুষের দোকানে গিয়ে খেয়ে পয়সা দিবে না, গাট্টামি করে চলে আসবে, এরকম শিবির আমরাই প্রশ্রয় দিই। তাই এটা কিভাবে? তুমি একই কলেজে পড়ো, একই স্কুলে পড়ো, তুমি দেখো তোমার বন্ধুরা এগুলো করে আর শিবির করে না কেন? ওই যে চরিত্রটা, ওই যে কোরআন আছে এখানে, দিন আছে এখানে, এর তো চোখে আঙুলি দেখানো। এটা তো এটা কথা আছে না, হাইয়ে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। তোমার চোখের সামনে দেখো না শিবির কি আলাদিনের বাতি, কোত্থেকে আসছে শিবির? একই পরিবারের সন্তান, কিন্তু এটা চরিত্রবান কেন? একটাই কারণ, তার কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে। কোরআন যে পড়বে, হাদিস যে পড়বে, নামাজ যে পড়বে, সে কখনো চরিত্র নিতে পারবে না। সুতরাং এই শিবিরের প্রতি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, এই শিবিরের কাছে থাকো। ওইসব স্লোগান টোগান যেগুলো মৌলবাদী হয়ে যাওয়া, রাজাকার, এগুলো পুরাতন কাসন্দি গণ কেস। হাসিনা রাজাকারের নাতি দুটি একটু আস্তে আস্তে তুলতেই বেশি হচ্ছে। এইসব রাজাকারের নাতি দুটি ওই দিনই ইউনিভার্সিটি গুলো থেকে, হল থেকে বের হয়ে হাজার হাজার ছেলে মেয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। ওই পুরাতন কাসন্দির দিন শেষ। আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সততা, নৈতিকতা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, দায়িত্বশীলতা, দেশপ্রেম ইত্যাদি দিয়েই আগামী বাংলাদেশের নেতৃত্ব আমি করি। মাত্র 500 থেকে 1000 লোক যদি বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আমরা বসে দিতে পারি, বাকি সবাই চরিত্রহীন হইলেও বাংলাদেশ চরিত্রবান থাকবে। এই 500,000 লোককে 350 এমপি আর 60 জন মন্ত্রী আর 4000 ডিসিএসপি, এই 500 থেকে 1000 লোক যদি সঠিক নেতৃত্ব বসে দেওয়া যায়, বাংলাদেশে বাকিরা দুর্নীতি করার কল্পনা করতে পারবে। এই জায়গাগুলোতে আমরা সহযোগ দিয়ে আমরা যদি সবাই নিজেরা নিরাপদ থাকি, আমাদের মায়েরা নিরাপদ থাকে, দেশ নিরাপদ থাকে, এটা ভালো না? সবাইকে আমরা দেখে ফেলছি। একবার আমরা এই গোলাপগঞ্জ বেনিবাজার থেকে তোমাদের ভাই হিসাবে এবং এই গোলাপগঞ্জ বেনিবাজারের মানুষ তাদের সন্তান হিসাবে আমাকে মহব্বত করে। আমি যেখানে যাই প্রচুর মহব্বত পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। তোমাদেরও আমি ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আমি যে কাজগুলো শুরু করেছি এটাকে যেন মঞ্জিলের মকসদে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে তোমাদের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা করে